সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তোমরা জয়েন করো। হ্যাঁ, আফসান মোমিন, থ্যাংক ইউ। আস্তে আস্তে তোমরা জয়েন করো। আবিদা সুলতানা, থ্যাংক ইউ। তোমাদের একটু বলি, তোমাদের সামনে একটা পরীক্ষা হবে। পরীক্ষাটা সম্ভবত 17 তারিখ থেকে শুরু হওয়ার কথা, একটু খেয়াল করে শুনবে। তোমাদের 17 তারিখ থেকে একটা তৃতীয় পর্বের একটা পরীক্ষা হওয়ার কথা। সেখানে সম্ভাব্য একটা তারিখ দেওয়া হয়েছে 17 তারিখ। এখানে এখন সব 50 নাম্বার করে পরীক্ষা হবে। আমাদের আইসিটির সিলেবাসটা একটু তোমরা হয়তো বা অনলাইনে দেওয়া থাকবে, তারপরেও আমি বলছি। আমাদের 4র্থ অধ্যায় পরীক্ষা হবে, 5ম অধ্যায়ের প্রথম অংশটা পরীক্ষা হবে, 6ষ্ঠ অধ্যায় সাউন্ড অনেক কম, তাই? আচ্ছা, সাউন্ড কম শোনা যাচ্ছে? দেখো তো ক্লিয়ার কিনা, একটু খেয়াল করো। হ্যাঁ, ক্লিয়ার কিনা এখন দেখো শোনা যাচ্ছে কিনা, আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কিনা একটু বলো। সাউন্ড অনেক কম, হ্যাঁ। তারপরে আমি বলছি একটু শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, ক্লিয়ার, থ্যাংক ইউ। এখন তাহলে আমাদের পরীক্ষার সিলেবাসটা হবে 3টা অধ্যায়ের উপর আমাদের পরীক্ষা হবে। 4র্থ অধ্যায় ওয়েব ডিজাইন ও HTML, তারপরে হচ্ছে প্রোগ্রাম ডিজাইনে হচ্ছে প্রোগ্রামের 5ম অধ্যায়ের প্রথম অংশটা হবে। এটা যেটুকু ক্লাস বাকি আছে সেটুকু করানো হবে। আর মিস এখন ক্লিয়ার আছে, থ্যাংক ইউ। আর ষষ্ঠ অধ্যায় হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখান থেকে 3টা অধ্যায়ে হয়তো 6টা প্রশ্ন হবে, সেখান থেকে 5টা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। সৃজনশীল পরীক্ষা হবে, সৃজনশীল প্রশ্নের উত্তরই পরীক্ষা হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন যেহেতু আমরা 2য় অধ্যায় পড়াচ্ছিলাম, আজকে 2য় অধ্যায় এখানে শেষ করে দিতে যাচ্ছি, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এখানে দেখো, আর পরীক্ষার যে চ্যাপ্টারগুলো দেওয়া হয়েছে, নেক্সট ক্লাসে আমি 6ষ্ঠ অধ্যায় আবার একটু আলোচনা করব, কারণ 6ষ্ঠ অধ্যায়ের আগে আমরা ভালো উত্তর তোমাদের কাছে পাইনি। এখন যেহেতু প্রশ্ন যা থাকবে তাই উত্তর দিতে হবে, অতএব তোমাদের 6ষ্ঠ অধ্যায়ও খুব ভালো করে পড়তে হবে। এখন 4র্থ অধ্যায় ধারাবাহিকভাবে স্যার অনেকগুলো ক্লাস নিয়েছে। এখন এর মধ্যেও যদি তোমাদের কোনো সমস্যা মনে হয়, তাহলে অবশ্যই আমাদের একটু মেসেঞ্জারে মেসেজ করে একটু জানাবা যে 4র্থ অধ্যায়ে কোথাও সমস্যা আছে কিনা। আর 5ম অধ্যায়ে 2টা ক্লাসে মোটামুটি প্রথম অংশটা শেষ করে দিবে। আর 6ষ্ঠ অধ্যায়ে আমি পড়িয়েছি, তারপরে নেক্সট একটা ক্লাস পেলে আমি হয়তো বা ওই 6ষ্ঠ অধ্যায়ে আবারও একটু আলোচনা করব, ঠিক আছে? এখন তো এই 2টা 4র্থ এবং 6ষ্ঠ অধ্যায় পড়ানো আছে, এর মধ্যে তোমাদের কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে, তাহলে আমাদের অবশ্যই মেসেঞ্জারে মেসেজ করে জানিয়ে দিবে যে এখানে প্রবলেম আছে, আমরা একটু বুঝতে কম পারছি কিংবা কিছু, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, আজকে আমরা এই অধ্যায়ে জ্ঞানের প্রশ্নগুলা উত্তর, জ্ঞানমূলক প্রশ্নগুলো আজকে শেষ করব। জ্ঞানের প্রশ্নগুলা দেখো, জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। ডেটা কমিউনিকেশন কি, যদিও আমরা এগুলো পড়ছি, তারপর আমাদের জ্ঞানের প্রশ্নগুলো একসাথে করে আমরা দিচ্ছি, যেহেতু জ্ঞানমূলক প্রশ্নটা তোমাদের পরীক্ষায় দিতে হবে। হ্যাঁ, ডেটা কমিউনিকেশন কি দেখো, কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা এক ইলেকট্রনিক্স ডিভাইস থেকে অন্য ইলেকট্রনিক্স ডিভাইসে ডেটা বা ফাইল স্থানান্তর করার পদ্ধতিকে ডেটা কমিউনিকেশন বলে। আমরা আগেও পড়িয়েছিলাম যে এক কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা স্থানান্তর করার পদ্ধতিকেই বলা হয় ডেটা কমিউনিকেশন।
শুধু জ্ঞানের প্রশ্নগুলো বলবো আর হচ্ছে আমরা কিছু অনুধাবন প্রশ্ন তোমাদের বলে দেব। হ্যাঁ, এখন দেখো তারপরে আসছে ব্যান্ডউইথ কি। এই যেগুলো পরীক্ষায় আসে মোটামুটি সেগুলো করা হয়েছে। ব্যান্ডউইথ কি? প্রতি একক সময়ে যে পরিমাণ বিট এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সফার করা যায় সেই পরিমাণ বিটকে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ বলা হয়। ব্যান্ডউইথের একক হচ্ছে বিপিএস, বিট পার সেকেন্ড। তাহলে যে এক সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সফার হয় সেই বিটকে বলা হয় ব্যান্ডউইথ। যে পরিমাণ বিট ট্রান্সফার হয় তাকেই বলা হয় ব্যান্ডউইথ। প্রতি সেকেন্ডে বা এক সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সফার হয় তাই হচ্ছে ব্যান্ডউইথ। তুমি আরেকটু সুন্দর করে গুছাই লিখবা, প্রতি একক সময়ে আমরা বললাম যে পরিমাণ বিট এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সফার করা যায় সেই পরিমাণ বিটকে ডেটা ট্রান্সমিশন স্পিডও বলা হয় বা ব্যান্ডউইথও বলা হয়। ব্যান্ডউইথের একক আমরা জানি বিট পার সেকেন্ড। হ্যাঁ, যে প্রতি সেকেন্ডে যে বললাম প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সফার হয় তাই হচ্ছে ব্যান্ডউইথ। দেখো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম কাকে বলে? দেখো আমরা এটাও জানি যে ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক কম্পিউটার থেকে গ্রাহক কম্পিউটারের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার অর্থাৎ একটা একটা করে ক্যারেক্টার ট্রান্সমিট করা হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। যে প্রেরক থেকে প্রাপকের কাছে যে ডেটা ট্রান্সমিশন হয় কিভাবে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকেই বলা হয় অ্যাসিনক্রোনাস। তাহলে ক্যারেক্টার বলতে আমরা এখানে কি বুঝি, যে 8 বিট সমান 1 ক্যারেক্টার, 8 বিট সমান 1 বাইট। তাহলে যে একটা করে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট মানে একটা করে বিট মানে একটা ক্যারেক্টার সমান 8 বিট স্থানান্তরিত হয়। ক্যারেক্টার বাই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটাগুলো উৎস থেকে গন্তব্যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকেই বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম। তাহলে ক্যারেক্টারটা আমরা বুঝতে পারছি যে এক ক্যারেক্টার সমান 8 বিট, 8টা করে বিট একসাথে স্থানান্তরিত হয়, সেটাই হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম। তারপর হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমটা দেখো, সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের পার্থক্য আসে। এবার এখানে দেখো সংজ্ঞাটা আমরা বলি যে ট্রান্সমিশন সিস্টেমে ডেটাকে প্রথমে কি করা হয়, একটা প্রাথমিক ডিভাইসে সংরক্ষণ করা হয়। তারপর ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে বা প্যাকেট আকারে ভাগ করে প্রতিবারে একটা করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। সিনক্রোনাস ট্রান্সমিশন তাহলে কি, যে ট্রান্সমিশন সিস্টেমের ডেটাগুলোকে প্রথমে কি করা হয়, প্রাথমিক ডিভাইস স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়, সেখান থেকে ক্যারেক্টারগুলোকে 80 থেকে 132টা ক্যারেক্টার নিয়ে একটা করে ব্লক বা প্যাকেট হয়। একটা করে ব্লক হতে তাহলে কী লাগে, 80 থেকে 132টা ক্যারেক্টার, তার মানে অনেকগুলো বিট। একটা করে ব্লক হওয়ার পরে ব্লক আকারে উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সমিশন হয়, তাকেই বলা হয় তোমার সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। তাহলে অ্যাসিনক্রোনাস হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার হয়, আর সিনক্রোনাস হচ্ছে যে এই ক্যারেক্টারগুলোকে ব্লক করে তারপরে বা প্যাকেট করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিশন হয়, সেটা হলো সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। তারপরে আমরা আসি ডেটা ট্রান্সমিশন মোড কি। এগুলো তো পরীক্ষায় সবসময় আসে। কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। মোড হচ্ছে দিক, কোন দিকে ডেটাটা ট্রান্সমিশন হচ্ছে। যে কম্পিউটার থেকে কম্পিউটারে কমিউনিকেশনে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। এখন দিক বলতে আমরা কোনটা, যে একদিকে যাচ্ছে নাকি দুই দিকে যাচ্ছে নাকি উভয় দিকে একসাথে যাচ্ছে, যে এটা আমরা আগেও জেনেছি যে ডেটা ট্রান্সমিশন মোড আমরা পারি এবং পরীক্ষায় দিয়েছিলাম তিন রকম, যেটা সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড। যদি আমি এই সংজ্ঞাগুলো লিখি না, এগুলো তোমরা পারো। হ্যাঁ, যে সিমপ্লেক্স মোডটা হচ্ছে যে একদিক থেকে শুধু একদিকেই ডেটা ট্রান্সমিশন হয়। তাহলে যে আমি ডেটা ট্রান্সমিশন যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পদ্ধতিটাই কিন্তু ডেটা ট্রান্সমিশন মোড নয়, এটা হচ্ছে দিকটা আমাকে অবশ্যই লিখতে হবে। যে কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককেই বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড।
হ্যাঁ, যে এখানে হচ্ছে যে একদিকে যাচ্ছে নাকি উভয় দিক থেকে যাচ্ছে একই সময়ে, না সেটা হাফ ডুপ্লেক্স মোড আমরা জানি। আর ফুল ডুপ্লেক্স মোডে উভয় দিক থেকে একই সাথে ডেটা ট্রান্সমিশন হয়, যেমন মোবাইল ফোনে আমরা কথা বলি। হ্যাঁ, আর যেটা হলো একই সময়ে দুই দিক থেকে ডেটা ট্রান্সমিশন হতে পারে কিন্তু একই সময়ে নয়, সেটা হলো তোমার হাফ ডুপ্লেক্স, যেমন ওয়াকি টকির মাধ্যমে কথা বলা হয়, ক্লাসে শিক্ষকের পাঠদান হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। আর সিমপ্লেক্স মোড আমরা জানি যে রেডিও টেলিভিশনে যে বার্তা শোনা হয় সেটা হচ্ছে সিমপ্লেক্স মোড, যেটার উত্তর আমরা সাথে সাথে দিতে পারি না, সেটা হলো সিমপ্লেক্স মোড। তাহলে এইটা যে দিকটাই হচ্ছে মোড, ঠিক আছে। তারপর ইউনিকাস্ট হচ্ছে যে প্রাপক ও গ্রাহকের সংখ্যা অনুযায়ী, যেটা সংগঠন অনুযায়ী তিনটা ভাগ, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। সেখানে আমরা এখন আছে ইউনিকাস্ট মোডটা কি, যে একজন প্রেরক একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয়ে থাকে এমন ট্রান্সমিশনকে বলা হয় ইউনিকাস্ট মোড। যে এই ট্রান্সমিশনের ক্ষেত্রে কি থাকে, একজন প্রেরক একজন প্রাপক মধ্যে ডেটা আদান প্রদান হয়ে থাকে এমন ট্রান্সমিশনকে বলা হয় ইউনিকাস্ট মোড। ইউনিকাস্টের কিন্তু ভাগগুলো আমরা বললাম যে সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড আর ফুল ডুপ্লেক্স মোড, ঠিক আছে। যে এটাও প্রেরক আর প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয়, প্রেরক আর প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয়, যেটা তাহলে ইউনিকাস্ট মোডটা আমরা বুঝতে পেরেছি যে একজন প্রেরক একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয় এমন ট্রান্সমিশন হচ্ছে ইউনিকাস্ট মোড। একটু সমস্যা হয়েছিল, এই জন্য 1 মিনিট একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, তারপরে আমরা আসি যে দেখো মাল্টিকাস্ট মোড কি। মাল্টি অর্থ বহু, আমরা জানি যে মাল্টিকাস্ট মোড হচ্ছে যে ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় নেটওয়ার্কের কোনো নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের সকল নোডই না পেয়ে শুধুমাত্র নির্দিষ্ট গ্রুপের সকল নোডসমূহ পাবে, তাকে মাল্টিকাস্ট মোড বলে। হ্যাঁ, মাল্টিকাস্ট মোড হচ্ছে তাহলে কি, যে দেখা যাচ্ছে মাল্টিকাস্ট মোড হচ্ছে যে মাল্টিকাস্ট যে নোডের থেকে কোনো নোডের থেকে নোড হচ্ছে এখানে কম্পিউটার মধ্যে কোনো কম্পিউটার থেকে ডেটা পাঠালে তার অধীনস্থ সবাই না পেয়ে যেটা শুধুমাত্র গ্রুপের মাধ্যমে পাওয়া হয় সেটাই হচ্ছে মাল্টিকাস্ট মোড। যেমন হচ্ছে আমরা যদি কোনো মেসেঞ্জারে দিই তাহলে আমার সাথে যতজন লিঙ্ক আছে সবাই সেই মেসেজটা পাবে, কিন্তু আমরা যদি গ্রুপে কোনো কিছু দিই তাহলে গ্রুপভুক্ত যে কয়জন আছে শুধুমাত্র তারাই পাবে, অন্য কেউ পাবে না। এটাই হচ্ছে মাল্টিকাস্ট মোড। গ্রুপে কোনো মেসেজ দিলে তোমার গ্রুপে যারা জয়েন্ট আছে শুধুমাত্র তারাই পাবে, ঠিক আছে। এটাই হচ্ছে মাল্টিকাস্ট মোড, যে সবাই নেটওয়ার্কের সকল নোড না পেয়ে শুধুমাত্র নির্দিষ্ট গ্রুপের বানানটা একটু ভুল হয়েছে, গ্রুপের সকল নোডসমূহ পেয়ে যাবে, তাকে মাল্টিকাস্ট মোড বলে। এটা অনেক সময় পরীক্ষার আসে। তারপরে হচ্ছে আবার মাল্টিকাস্টের ক্ষেত্রে আমরা আরেকটা বলে নিই, মাল্টিকাস্টের পরে আরেকটা আছে যেটা ব্রডকাস্ট মোড। সেটা হচ্ছে যে কোনো ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় কোনো নেটওয়ার্কে কোনো নোড থেকে ডেটা পাঠালে সেটা তার অধীনস্থ সবাই পাবে, সেটা হলো ব্রডকাস্ট মোড। তাহলে ইউনিকাস্ট হচ্ছে যেটা হলো প্রেরক আর প্রাপকের মধ্যে পাওয়া হবে, আর একটা মাল্টিকাস্ট হচ্ছে যে সবাই না পেয়ে শুধুমাত্র গ্রুপভুক্ত যারা তারাই পাবে, আর ব্রডকাস্ট হচ্ছে কোনটা যেটা সবাই পাবে সেটাই হচ্ছে ব্রডকাস্ট মোড। যে কোনো নোড থেকে ডেটা পাঠালে তার অধীনস্থ সবাই পাবে, সেটা হলো ব্রডকাস্ট মোড, ঠিক আছে। তাহলে আমরা ব্রডকাস্ট লিখি নাই কিন্তু এটা বলে রাখলাম। ফাইবার অপটিক্স কি, অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক্স কি। ফাইবার অপটিক্স আমরা জানি এক ধরনের কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি
এক ধরনের ড্রাই ইলেকট্রিক পদার্থ যা আলো পরিবহনে সক্ষম হয়, যা হচ্ছে আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে দ্রুত গতিতে ডেটা ট্রান্সমিশন হয়। তাই হচ্ছে ফাইবার অপটিক্স বা অপটিক্যাল ফাইবার। ফাইবার অপটিক্স বা অপটিক্যাল ফাইবার তাহলে আমরা জানি যে কাঁচ বা প্লাস্টিকের তৈরি এক ধরনের ড্রাই ইলেকট্রিক পদার্থ, যার মাধ্যমে ডেটা আলোর গতিতে পরিবহন সক্ষম হয়। আলোর গতি হচ্ছে বিদ্যুতের চেয়ে অনেক বেশি, তাহলে ফাইবার অপটিক্সের গতি অনেক বেশি, যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা ট্রান্সমিশন হয়। তাই হচ্ছে অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক্স। ক্লাসে অনেক কম স্টুডেন্ট দেখা যাচ্ছে, তোমাদের কি হ্যাঁ আমি বুঝতে পারি না পড়াশোনার কি সমস্যা নাকি কি বুঝতে পারি না, ক্লাসে কেন তোমরা জয়েন করো না? রেডিও ওয়েভ কি? রেডিও ওয়েভ কি? রেডিও ওয়েভ আমরা জানি যে রেডিও ওয়েভ হচ্ছে, দেখো 10 কিলো হার্টজ থেকে 1 গিগা হার্টজে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ফ্রিকোয়েন্সি রেঞ্জকে রেডিও ওয়েভ বলে। রেডিও ওয়েভ তারবিহীন মাধ্যম, যেটা হলো যে রেডিও ওয়েভ হচ্ছে, আমরা জানি যে তারবিহীন মাধ্যম আমরা 3টা পড়েছি, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আর একটা হলো ইনফ্রারেড। বা রেডিও ওয়েভ হচ্ছে যে রেডিও বা বেতার হলো একটি তারবিহীন যোগাযোগ ব্যবস্থা। এটা হলো একটা তারবিহীন যোগাযোগ ব্যবস্থা। রেডিও তরঙ্গের মাধ্যমে তথ্যকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করে। তাহলে এটা হচ্ছে রেঞ্জটা লিখলেই হবে যে 10 কিলো হার্টজ থেকে 1 গিগা হার্টজে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ফ্রিকোয়েন্সি রেঞ্জকে রেডিও ওয়েভ বলে। রেডিও ওয়েভে যেন কি আছে, যে রেডিও ওয়েভ পাহাড় পর্বত বিল্ডিং ভেদ করে ডেটা ট্রান্সমিশন করতে পারে। রেডিও ওয়েভ পাহাড় পর্বত বা বিল্ডিং ভেদ করে ডেটা ট্রান্সমিশন করতে পারে। ঠিক আছে, তাহলে আমার এগুলো মনে রাখলে হবে অনুধাবন প্রশ্নের জন্য। দেখো মাইক্রোওয়েভ কি? মাইক্রোওয়েভ হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা আমরা বললাম বিদ্যুৎ চুম্বকীয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যে ওয়েভ যেটা হচ্ছে যে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ফ্রিকোয়েন্সি রেঞ্জকে মাইক্রোওয়েভ বলে। এটা হলো 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত, যেটা হলো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ফ্রিকোয়েন্সি রেঞ্জই হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ হচ্ছে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি রেঞ্জটা হচ্ছে আমরা জানি যে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত, যেটা বহু কম্পন বিশিষ্ট হয়ে থাকে। ঠিক আছে, মাইক্রোওয়েভ বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে লিখতে পারো বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের রেঞ্জ লিখতে পারো। ঠিক আছে, যেটাই লিখি। আজকে কোনো সমস্যা হয়েছে কিনা আমি কিন্তু কারণ মেসেজ পাচ্ছি না। ব্লুটুথ কি? ব্লুটুথ দেখো, ব্লুটুথ আমরা জানি, সবাই জানি নামটা। ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের ডেটা আদান প্রদানের জন্য এক ধরনের তারবিহীন যোগাযোগ পদ্ধতি। ওয়্যারলেস পদ্ধতি হচ্ছে ব্লুটুথ, যেটা হলো স্বল্প দূরত্বের ডেটা আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়। ওপেন ওয়্যারলেস প্রযুক্তি, ওপেন ওয়্যারলেস প্রোটোকল প্রযুক্তি হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথ হলো স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য এক ধরনের তারবিহীন যোগাযোগ পদ্ধতি। ব্লুটুথ একটি ওপেন ওয়্যারলেস প্রোটোকল প্রযুক্তি, সাধারণত 1 থেকে 100 মিটারের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য ব্লুটুথ ব্যবহার করা হয়। ব্লুটুথের স্ট্যান্ডার্ড জানি কত বলছিলাম, ওইটা মনে রাখতে হবে, IEEE 802.15 এই স্ট্যান্ডার্ডটা ধরেই তোমাকে প্রশ্ন করলে করবে, আর না হলে স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের পদ্ধতি ব্যাখ্যা করো। স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের পদ্ধতি হচ্ছে ব্লুটুথ, যে ব্লুটুথে খুব কাছাকাছি দূরত্ব 1 থেকে 100 মিটারের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করে তারবিহীন মাধ্যমে হচ্ছে ব্লুটুথ ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তারপরে আসো পিকোনেট কি? পিকোনেট হচ্ছে ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক গঠন করা হয় তার নাম হচ্ছে পিকোনেট। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক গঠন করা হয় তাকেই বলা হয় পিকোনেট। ঠিক আছে,
তারপরে আমরা আসি ওয়াইফাই কি, এগুলো আমি যদিও একবার পড়িয়েছিলাম অধ্যায় শেষ করার জন্য, তারপরে আবারও আমরা এখন জ্ঞানের প্রশ্নগুলো এখানে দেখছি। ওয়াইফাই হচ্ছে যে ওয়্যারলেস ফিডেলিটি, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই হলো জনপ্রিয় একটি তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি যা উচ্চ গতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগ সমূহ সরবরাহের জন্য বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে। বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে সংযোগ করা কৌশল হলো ওয়াইফাই। এটা আমরা জানি যে ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটির সংক্ষিপ্ত রূপ, একটি জনপ্রিয় তারবিহীন ওয়্যারলেস প্রযুক্তি যেটা হলো বেতার তরঙ্গকে ব্যবহার করে। হ্যাঁ, বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে সংযুক্ত করার কৌশলই হচ্ছে ওয়াইফাই। এখন তোমরা ওয়াইফাই দিয়ে সবাই ক্লাস করছো, অতএব ওয়াইফাই কি তোমরা এটা জানো, একটা যে তারবিহীন একটা যন্ত্র যেটার মাধ্যমে ইন্টারনেটের সাথে কানেকশন দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, যেটার মাধ্যমে আমরা খুব সহজে নেট পেতে পারি। এটা স্ট্যান্ডার্ড হচ্ছে কত, IEEE 802.11। এই স্ট্যান্ডার্ডটা মনে রাখতে হবে, IEEE 802.11 ওয়াইফাই। তারপরে আমরা আসি ওয়াইম্যাক্স কি। ওয়াইম্যাক্স হচ্ছে এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এটা সংক্ষিপ্তটা হচ্ছে ওয়াইম্যাক্স, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে উচ্চগতি ব্রডব্যান্ড সেবা দ্বারা তারবিহীন ব্যবস্থায় বিস্তৃত এলাকা জুড়ে ইন্টারনেট অ্যাক্সেস করার সুযোগ পাওয়া যায়। ইন্টারনেট অ্যাক্সেস করা বিস্তৃত এলাকা জুড়ে বলতে আমরা ওয়াইম্যাক্স হচ্ছে একটা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে আমরা এটাকে কল্পনা করতে পারি, যেটা আমরা মেন ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের সাথে ওয়াইম্যাক্স যেখানে কানেকশন দেওয়া হয়, এটা একটা শহরকে ঘিরে সাধারণত ব্রডব্যান্ড দ্বারা তারবিহীন উপায়ে কানেকশন দেওয়া হয়। যত কম্পিউটার আছে সেগুলোর মধ্যে কানেকশন দেওয়া হয়। ওয়াইম্যাক্স এটা হলো তারবিহীন একটা প্রযুক্তি, যেটা হলো ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মধ্যে যে নেটওয়ার্কটা ব্রডব্যান্ডের মাধ্যমে দেওয়া হয় সেটাই হচ্ছে ওয়াইম্যাক্স। এটার স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.16। তাহলে ব্লুটুথ হচ্ছে 15, ওয়াইফাই হচ্ছে 11 আর ওয়াইম্যাক্স হচ্ছে 802.16। ঠিক আছে, তারপরে দেখো রোমিং কি। যে মোবাইলটি ব্যবহার করা হচ্ছে সেটির কভারেজ এরিয়ার বাইরে গিয়েও অনবরত ডেটা সার্ভিস পাওয়াকে রোমিং বলা হয়। যে কোনো ফোন যেটা তুমি এখানে ব্যবহার করছো, তোমার নেটওয়ার্কের আওতার বাইরে গিয়ে কভারেজ যতটুকু কভার আছে, ধরো আমরা কেউ বাইরে গেলাম, বিদেশে গেলাম, ইন্ডিয়ায় গেলাম, তারপর বোম্বে, ব্যাংকক গেলাম, সিঙ্গাপুর গেলাম, যেখানে যাও, সেই কভারেজ এরিয়াতে গিয়ে অনবরত ডেটা সার্ভিস এই মোবাইল নাম্বার দিয়ে, আমরা তো অন্য জায়গায় গেলে আমাদের এই মোবাইল নাম্বারটার কাজ করে না, যদি তুমি রোমিং করে কোথাও যাও তাহলে এই নাম্বারটাই তুমি ওইখান থেকে ফোন করতে পারবে এবং রিসিভ করতে পারবে। সেটাই হচ্ছে রোমিং, যে এরিয়ার বাইরে গিয়ে অনবরত ডেটা সার্ভিস পাওয়াটাই হচ্ছে রোমিং। ঠিক আছে, যে মোবাইলটি ব্যবহার করা হচ্ছে এই নাম্বার দিয়ে আমি কল করতে পারবো এবং কল রিসিভ করতে পারবো। কভারেজ এরিয়ার বাইরে গিয়ে অনবরত ডেটা সার্ভিস পাওয়াটাকে বলা হয় রোমিং। তারপরে আসি মডেম কি। মডেম কি, এখন দেখো মডেম হচ্ছে এখানে কোনো আমার জানি না আজকেও প্রবলেম হয়েছে কিনা, কোনো রেসপন্স পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তোমরা যারা ক্লাস দেখছো একটু দেখো। মডেম শব্দটি মডুলেটর ও ডিমডুলেটর সংক্ষিপ্ত রূপ। মডুলেটর ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে, ডিমডুলেটরের কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে উৎস ও গন্তব্য কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে মডেম বলা হয়। মডেম আমরা জানি যে ডিভাইস বা কম্পিউটার দুই প্রান্তে দুইটা থাকে, একটা প্রেরক প্রান্তে, একটা প্রাপক প্রান্তে। ঠিক আছে, প্রেরক প্রান্তের কাজটা হচ্ছে কি, মডুলেটরের কাজটা হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা, আর হচ্ছে প্রাপক প্রান্তের কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে উৎস ও গন্তব্য কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করে হচ্ছে মডেম। উৎস আর গন্তব্যের মধ্যে কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের প্রক্রিয়ার মাধ্যমকে মডেম বলে।
তারপরে দেখি এনআইসি কি। এনআইসি আমরা জানি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কোনো কম্পিউটারকে কোনো নেটওয়ার্ক মিডিয়ার সাথে সংযোগ দেওয়ার জন্য যে বিশেষ ইন্টারফেসের দরকার হয় তাকে এনআইসি কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলে। কোনো কম্পিউটারকে নেটওয়ার্কযুক্ত করার জন্য যে ইন্টারফেস বা যে অ্যাডাপ্টার ব্যবহার করা হয় সেটাই হচ্ছে এনআইসি কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ওকে মিস, থ্যাংক ইউ। দেখো অপশান, দেখো রাউটার কি এটা আমরা জানি। রাউটার হচ্ছে একটি বুদ্ধিমান ইন্টারনেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা লজিক্যাল এবং ফিজিক্যাল অ্যাড্রেস ব্যবহার করে দুই বা ততোধিক নেটওয়ার্ক সেগমেন্টের মধ্যে ডেটা আদান প্রদান করে, তাই হচ্ছে রাউটার। রাউটার হচ্ছে একটি বুদ্ধিমান ইন্টারনেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস। এটা হলো একটা কানেক্টিভিটি ডিভাইস। হ্যাঁ, রাউটার আছে থেকে ওয়াইফাইয়ের সাথে তুমি কানেকশনের মাধ্যমে সব ইন্টারনেটের মাধ্যমে কাজ করতে আমরা পারি। তাহলে যে রাউটার একটি বুদ্ধিমান ইন্টারনেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস, হ্যাঁ, যা লজিক্যাল বা ফিজিক্যাল অ্যাড্রেস ব্যবহার করে দুই বা ততোধিক নেটওয়ার্ক সেগমেন্টের মধ্যে তথ্য বা ডেটা আদান প্রদান করে, তাই হচ্ছে রাউটার। হাব কি? হাব আর সুইচের মধ্যে পার্থক্য বা হাব কি? একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনের জন্য যে সেন্ট্রাল ডিভাইস বা কনসেন্ট্রেটরের দরকার হয় যা প্রত্যেকটি ডিভাইসের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে, তাই হাব। হাব হচ্ছে যে কম্পিউটারের সংযোগ স্থাপনের জন্য যে অনেকগুলো পোর্ট নিয়ে হচ্ছে একটা হাব। হাব হচ্ছে যেটা হলো আমরা স্টার টপোলজির ক্ষেত্রে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহার করি, যেটার অনেকগুলো পোর্ট থাকে। হ্যাঁ, এটা হলো একটা নেটওয়ার্ক ডিভাইস যেটার অনেকগুলো পোর্ট থাকে। সেই পোর্টের সাথে সংযোগ করে যে হাবের মাধ্যমে কোনো ডেটা বা তথ্য দিলে সেটা তার অধীনস্থ যতগুলো নোডের সাথে সংযুক্ত আছে সবাই সেটা পাবে। ঠিক আছে, হাবের মাধ্যমে কোনো ডেটা বা তথ্য দিলে সেটার গোপন থাকবে না। যতগুলো নোড ভুক্ত আছে এটার সাথে, হাবের সাথে, তাহলে সবাই সেটা পাবে। তাহলে একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনের জন্য যে সেন্ট্রাল ডিভাইস, এটা হলো একটা নেটওয়ার্ক ডিভাইস। সেন্ট্রাল ডিভাইস মানে মাঝখানে থাকবে। হ্যাঁ, যে স্টার টপোলজি কেন্দ্রীয় ডিভাইস মাঝখানে। সেন্ট্রাল ডিভাইস বা কনসেন্ট্রেটরের দরকার হয় যা প্রতিটি ডিভাইসের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে, যে প্রত্যেকটার সাথে যে নোটগুলোর সাথে সম্পর্ক আছে সেটার মধ্যে যে কোনো তথ্য দিলে সবাই সেটা পাবে হাবের মাধ্যমে থাকলে। তারপরে আমরা আসি সুইচ কি। দেখো, সুইচ হচ্ছে যে কানেক্টিং ডিভাইস প্রেরক মাধ্যম হতে প্রাপ্ত সিগন্যাল শুধু টার্গেট প্রাপক মাধ্যমে প্রেরণ করে তাকে সুইচ বলে। হাব আর সুইচ হচ্ছে প্রায় একই ধরনের নেটওয়ার্ক ডিভাইস, যেটা হচ্ছে সুইচের কাজ হচ্ছে, হাবের কাজ হচ্ছে তার নোটভুক্ত যে কয়জন তার সাথে সংযুক্ত আছে কোনো ডেটা বা তথ্য দিলে সেটা সবাই যেটা পাবে। আর সুইচের মাধ্যমে কোনো কিছু পাঠালে শুধুমাত্র যাকে সে পাঠাবে শুধু পাবে। এটাই হলো হাব আর সুইচের মধ্যে পার্থক্য। যে প্রাপক মাধ্যম থেকে প্রেরক, যেটা হলো প্রেরক মাধ্যম হতে প্রাপ্ত সিগন্যালটা শুধুমাত্র যাকে টার্গেট করে তুমি পাঠাবে শুধুমাত্র সেই সেটা গ্রহণ করবে, সেটাই হলো সুইচ। তারপর হচ্ছে রিপিটার। গত পরীক্ষায় আমাদের এসেছিল রিপিটার হচ্ছে মূলত এক কথায় বলে যদি আমরা, এটাও একটা নেটওয়ার্ক ডিভাইস। এটা হচ্ছে দুর্বল সিগন্যালকে সবল করার জন্য যে ডিভাইসটা তুমি ব্যবহার করো সেটাই হচ্ছে রিপিটার। দুর্বল সিগন্যালকে সবল করার জন্য যখন কোনো সিগন্যাল অনেক দূর পর্যন্ত কাজ করতে পারে না, অনেক দূর পর্যন্ত দুর্বল হয়ে যায়, তখন হচ্ছে এই রিপিটার দিয়ে সেটাকে শক্তিশালী করা হয়। হ্যাঁ, এখানে দেখো নেটওয়ার্ক মিডিয়ার মধ্য দিয়ে ডেটা সিগন্যাল প্রবাহের সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর অ্যাটেনুয়েশনের কারণে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, এটা ক্ষয় হয়ে যেতে থাকে। তখন কি হয়? তখন এই সিগন্যাল অ্যাম্প্লিফাই বা শক্তিশালী করে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হয়। মাঝামাঝি অবস্থান থেকে এই কাজটি যে ডিভাইস করে থাকে তাকে রিপিটার বলে। তাহলে যে এটা শক্তিশালী করে গন্তব্য, উৎস থেকে কোথায় ডেটা পাঠানো হয়? গন্তব্যে। তাহলে এটাকে যখন এটা দুর্বল হয়ে যায় তখন এই একটা নেটওয়ার্ক ডিভাইস দিয়ে এটাকে শক্তিশালী করা হয়, অ্যাম্প্লিফাই বা শক্তিশালী করা হয়। এই ডিভাইসটার নামই হচ্ছে রিপিটার। যে দুর্বল সিগন্যালকে সবল করার জন্য যে নেটওয়ার্ক ডিভাইস ব্যবহার করা হয় তাই হচ্ছে রিপিটার। আচ্ছা, আমরা এই পর্যন্ত লিখেছিলাম।
তারপরেও আমরা আরও পড়েছি, দেখো ব্রিজ কি, গেটওয়ে কি। যে ব্রিজও আমরা জানি যে একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে একটি বৃহৎ নেটওয়ার্ক গঠনের ক্ষেত্রে ব্যবহৃত বিশেষ ডিভাইস হচ্ছে ব্রিজ। একই ধরনের যখন নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য যে ডিভাইসটা ব্যবহার করা হয়, যে একই ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করে বৃহৎ নেটওয়ার্ক গঠনের জন্য যে ডিভাইসটা ব্যবহার করবা, যে বিশেষ ধরনের ডিভাইস, সেটাই হচ্ছে ব্রিজ। আর যখন ভিন্ন প্রোটোকলে যুক্ত করা হয়, যুক্ত করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় সেটা হচ্ছে গেটওয়ে। গেটওয়ে আর ব্রিজ হচ্ছে একই ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করে বৃহৎ একটা নেটওয়ার্ক গঠন করা হয়, সেটা হলো ব্রিজ। আর ভিন্ন প্রোটোকল যেটা, যেমন হচ্ছে লেন আর মেন, এই দুটা ভিন্ন। আর দুটা লেনকে যখন আমি সংযুক্ত করব তখন কি করব, তখন কী দিয়ে করবো, ব্রিজ দিয়ে করব। আর লেন আর মেনের মধ্যে যখন আমরা সংযোগ স্থাপন করব তখন সেটা করব গেটওয়ে দিয়ে। গেটওয়ে তাহলে একটি নেটওয়ার্ক ডিভাইস বিভিন্ন ধরনের প্রোটোকলকে নেটওয়ার্ক সমূহ সংযুক্ত করার জন্য যে ডিভাইস ব্যবহৃত হয় তাকে গেটওয়ে বলে। আর এখানে আরেকটা আছে ক্লাউড কম্পিউটিংকে আমরা গত নেক্সট ক্লাসে পড়িয়েছিলাম। তারপর আমি বলি, ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটা পরিষেবা। ক্লাউড কম্পিউটিং হলো কম্পিউটার ও ডেটা স্টোরেজ যে সহজে ক্রেতার সুবিধামাত্র চাহিদা মাত্র পেয়ে থাকে। যখন তুমি চাবা তখনই সেটাকে পারবা, সেটা হলো ক্লাউড কম্পিউটিং। আমরা যতটা চাবো ততটাই পাবো, যখন চাবো তখনই পাবো। হ্যাঁ, এবং ব্যবহার অনুযায়ী রিসোর্স ভাড়া দেওয়ার সিস্টেম, এটা হলো ভাড়া দেওয়ার সিস্টেম। আমার যতটুকু লাগবে আমি ততটুকু ব্যবহার করবো, ততটুকুর বিনিময়ে আমরা ভাড়া দিব। এই হচ্ছে তোমার ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, এখানে আমাদের এই নেটওয়ার্ক ডিভাইসগুলো আমরা সবসময় পড়ে থাকি। তারপরে আছে যেমন হচ্ছে লেন, মেন, পেন, এগুলো আমরা জানি যে নেটওয়ার্কের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনুযায়ী সেগুলো আমরা পারবো। তারপরে হচ্ছে টপোলজির মধ্যে যে প্রশ্নগুলো আছে, যেটাই হোক, স্টার টপোলজি, রিং টপোলজি, বাস টপোলজি, তারপর হচ্ছে মিক্স টপোলজি, তারপর ট্রি টপোলজি, তারপর হচ্ছে হাইব্রিড টপোলজি, এইগুলো সঙ্গে আমরা পারি এবং প্রশ্নগুলো উত্তরও অবশ্যই পারবো। হ্যাঁ, যেহেতু তোমাদের নেক্সট পরীক্ষা আমাদের ওই 3টা চ্যাপ্টার ঘিরে, এই 3টা চ্যাপ্টারের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই আমাকে জানাবে। চতুর্থ অধ্যায়ে আশা করি প্রবলেম হওয়ার কথা না, কারণ স্যার ধারাবাহিকভাবে পড়িয়েছে। এবং যদি লাগে তোমরা সেই ক্লাসগুলো বের করে দেখে নেবে। হ্যাঁ, যেহেতু প্রত্যেক চ্যাপ্টারে 2টা করে প্রশ্ন থাকবে, যে তাহলে আমাদের ওই কোডিংটাও থাকবে, HTML কোডিংটা অবশ্যই থাকবে। তারপরে অন্যান্য প্রশ্নগুলোও থাকবে। খুব বড় চ্যাপ্টার না, কোডিংটা পারলে অন্য পাবলিকেশনটা পড়তে হবে, তারপরে তোমার কাঠামোটা পড়তে হবে, তোমার HTML এর সুবিধা অসুবিধাটা পড়তে হবে, তারপরে হচ্ছে ওয়েবসাইট যে 2 প্রকার, স্ট্যাটিক, ডাইনামিক, এগুলো পড়তে হবে। হ্যাঁ, এখানে কোনো প্রবলেম থাকলে অবশ্যই মেসেঞ্জারে মেসেজ করে জানাবে যদি লাগে। আর পঞ্চম অধ্যায়ে যেগুলো পড়াচ্ছে ওই ফ্লোচার্ট, অ্যালগোরিদম, এই পর্যন্তই থাকবে প্রথম অংশটা, দ্বিতীয় অংশ কিছু থাকবে না। তাহলে প্রথম অংশে পড়ার অনেক কিছুই আছে, যে প্রোগ্রামের ধাপগুলা, কম্পাইলার, ইন্টারপ্রেটার, এগুলো যা যা পড়ানো হয়েছে সেগুলোকে প্রোগ্রামের প্রজন্মগুলো, সেগুলো অবশ্যই খুব ভালো করে পড়বে সবাই। আর হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে আমি পড়িয়েছিলাম, নেক্সট ক্লাসে ষষ্ঠ অধ্যায়ে একটু আলোচনা করব। তার মধ্যে যদি তোমাদের কোনোটা প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ, আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। তোমাদের জন্য এটা এরকম থাকবে না যে আবার অটো পাস, এটা চিন্তাও করবে না, মাথায় আনবে না, কারণ এটা গভর্নমেন্ট বলে দিয়েছে যে এবার যেভাবেই হোক পরীক্ষা হবে। তোমরা কেউ এই চিন্তা ভাবনাটাই করবে না। অবশ্যই এই থার্ড পর্ব যেটা পরীক্ষা হবে, অনলাইন টেস্ট, সবাই পরীক্ষা দেবে। তাহলে তোমরা যে পড়াশোনা করো কিনা, সেই প্রিপারেশনটা তোমাদের আছে কিনা আমরা দেখতে পারবো। কিছু স্টুডেন্টকে রেগুলার ক্লাস করতে দেখি, আর কিছু স্টুডেন্টকে কিছু কখনোই দেখা যায় না। এগুলো আমরা বুঝতে পারি না। আমরা কিন্তু তোমাদের যে অ্যাটেন্ডেন্স, এটা কিন্তু কাউন্ট হয়, অর্থাৎ তোমরা কিন্তু জানো কিনা জানি না, কিন্তু এটা কিন্তু কাউন্ট হচ্ছে। তাহলে আমরা কিছু স্টুডেন্টকে রেগুলার ক্লাস করতে দেখি, আর অনেককেই দেখা যায় না। কিন্তু পরীক্ষা কিন্তু সবাইকেই দিতে হবে। যদি পাস করতে চাও, তাহলে সবাইকেই পরীক্ষা দিতে হবে। তাহলে এই 3য় পর্ব পরীক্ষাটা তোমরা অবশ্যই সবাই দিবে এবং কলেজের বেতনাদি যা আছে ক্লিয়ার করে তারপরে তোমরা পরীক্ষাটা অ্যাটেন্ড করবে। আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজ এখানে শেষ করছি।